2 মাস পর উপমা আর তুর্যের বিয়ে উপলক্ষে 6জনই অরুণিকাকে নিয়ে বাংলাদেশ এসেছে। তাদের সাথে মাউসিয়াত আর তার বাবা মাও এসেছে। আদিল আগে থেকেই তাদের থাকার জন্য সব ব্যবস্থা করে রেখেছিল। তার এক বন্ধুর মামার ফ্ল্যাট খালি ছিল, এখন সবাই সেখানে উঠেছে। আগামীকাল সন্ধ্যা এঙ্গেজমেন্ট। উপমা তার বান্ধবীদের ফোন করে জানাচ্ছে তার রিকির সাথে বিয়ে হতে যাচ্ছে, কিন্তু তার বান্ধবীরা কোনোভাবেই তার কথা বিশ্বাস করছে না। উপমা সবাইকে একটা কথাই বলছে, আগে দেখা করিস, তারপর আমার স্টার তোদের সব কনফিউশন দূর করে দেবে। পরের দিন থেকেই আকাশ মেঘলা হয়ে আছে, আর উপমা জানালার গ্রিল ধরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আদিল বোনের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কিরে, মন খারাপ কেন? তোর প্রিয় স্টারের সাথেই তো তোর বিয়ে হচ্ছে। উপমা মলিন মুখে বলল, ভাইয়া, এই বর্ষায় বিয়েটা না রাখলে হতো না? মানুষ শীতের সময় বিয়ে করে, আর তোমরা বর্ষায় বিয়ের অনুষ্ঠানে রেখেছো। দেখো, আজ নিশ্চিত বৃষ্টি নামবে, আর এই বৃষ্টি 1 সপ্তাহ ধরে থাকবে। থাক, সবাই শীতে বিয়ে করে আর আমার বোন বর্ষায় করবে। চিন্তা করিস না, তোর বিয়েটা অনেক স্পেশাল হবে। আমি তোর জন্য এই দিনগুলো স্পেশাল বানিয়ে দেব, দেখবি তখন বর্ষা আসলেই আমার কথা মনে পড়বে। উপমা ভেজা কণ্ঠে বলল, বর্ষা কেন? আমার তো প্রতি ঋতুতেই তোমার কথা মনে পড়বে। আদিল বোনকে জড়িয়ে ধরল। আদিলের খুব কান্না পাচ্ছে। একটা মাত্র বোন তার, বিয়ে দিয়ে দিলে ঘরটা খালি হয়ে যাবে। এদিকে সন্ধ্যায় সব অতিথিরা চলে এসেছে। ছেলেপক্ষের সবাই উপস্থিত হওয়ার পর তুর্যকে ঘিরে উপমার বান্ধবীদের ভিড় জমল। সেই হাত, সেই চুল, তাহলে কি উপমা সত্যি কথাই বলেছিল? এটাই রিকি দ্য স্টার? কিন্তু এভাবে বিশ্বাস করা তো সম্ভব না, তাই সবাই তুর্যকে গান গাওয়ার অনুরোধ করতে লাগলো। কিন্তু এত সহজে তুর্য আজ গান গাইবে না। সে বলল অন্যদিন শোনাবে। আদিল তুর্যকে উপমার বান্ধবীদের ভিড় থেকে বের করে সোফায় বসালো। কিছুক্ষণ পর মিসেস জুলেখা উপমাকে একটা সোনালী রঙের শাড়ি পরিয়ে নিয়ে এলেন। তারপর তিনি উপমাকে তুর্যের পাশে বসিয়ে দিলেন। উপমা লজ্জায় তুর্যের দিকে তাকাতে পারছে না। তুর্যের মাখা সেই পরিচিত সুগন্ধির ঘ্রাণটা তার নাকে এলো। উপমার কেমন যেন মাতাল মাতাল লাগছে। তার মনের মধ্যে উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না রিকির সাথে তার বিয়ে হতে যাচ্ছে। রিং পরানোর পর অরুণিকা উপমার হাত ধরে বলল, আজ থেকে তুমি আমার সুইট স্টার, ঠিক আছে? উপমা মুচকি হেসে অরুণিকার থুতনি ধরে বলল, আর তুমি আমার মুনলিট। অরুণিকা গালে হাত দিয়ে বলল, ওয়াও, আমার নামটা খুব পছন্দ হয়েছে। করিম সিদ্দিক মাউসিয়াতের বাবাকে বললেন, বেয়া সাহেব, ভাবছি আমরা 2 দিন পর আগদ অনুষ্ঠানটা করব, তারপর 1 সপ্তাহ পর মেয়েকে উঠিয়ে দেব। মিরাজ হাসান বললেন, জি, যেটাতে আপনাদের সুবিধে। রাতে বৃষ্টির বেগ বাড়তে লাগলো। অরুণিকা জানালার বাইরে হাত বের করে দিয়ে বৃষ্টির স্পর্শ অনুভব করছে। তখনই আহনাফ তার পাশে এসে দাঁড়ালো। সে বুকে হাত গুজে দেওয়ালে হেলান দিয়ে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা আহনাফকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, তুমি এভাবে ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে আছো কেন? আহনাফ ধীর কণ্ঠে বলল, তুমি আমাকে একটু সম্মান করো না। আমি আবার কখনো অসম্মান করলাম? এই যে এখন ভ্যাবলা কান্ত বললে, এটা অসম্মান না? ওটা তো এমনিতেই বলেছি। সবাইকে তুমি কত সুন্দর করে সম্বোধন করো, আমার সাথে তোমার কি সমস্যা? বলো না, আমার সাথে কেন এমন করো? অরুণিকা কিছু না বলে চলে যেতে নিবে, তখনই আহনাফ তার হাত ধরে বলল, দাঁড়াও আমার পাশে। না, দাঁড়াবো না। কথাটি বলে অরুণিকা আহনাফের হাত ছাড়িয়ে চলে গেল। অরুণিকা যাওয়ার পর আহনাফ জানালার বাইরে বৃষ্টি স্নাত শহরকে দেখতে লাগলো। তার মনটা আজ অশান্ত। এই মুহূর্তে তার কিছুই ভালো লাগছে না। অরুণিকাকে সে কিভাবে নিজের করে পাবে ভেবেই পাচ্ছে না সে। জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? সে তো তার পিচ্চি অরুকে ভালোবেসে ফেলেছে। এখন অরুণিকা বড় হয়ে যদি তাকে ভালোবাসতে না পারে, এখনই এমন খিটখিটে ভাব দেখায়, বড় হলে হয়তো সহ্যই করতে পারবে না। আহনাফ শক্ত করে জানলার গ্রিল আঁকড়ে ধরল। তার গলা ভারী হয়ে আসছে। ভেজা কণ্ঠে সে 2টো শব্দ বের করলো, শুধু ভালোবাসি ওরু। সকালে ইভান রাস্তায় বের হয়ে দেখলো পানি জমে পুরো রাস্তা ভরে গেছে। প্যান্ট ভাঁজ করে সে পানিতে নেমে পড়লো। একটু বৃষ্টিতেই শহরের এই রূপ তার চিরপরিচিত। ছোট ছোট বাচ্চারা পানিতে ধাপাধাপি করছে।
কাল রাতে হানাফের জ্বর উঠেছিল, তাই এই মুহূর্তে তার জন্য ওষুধ কিনতেই সে ফার্মেসিতে যাচ্ছে। মেইন রোডে আসতেই একটা গাড়ি জোরে তার সামনে দিয়ে চলে গেল, আর রাস্তার সব পানি তাকে সম্পূর্ণ ভিজিয়ে দিয়ে গেল। ইভান সেখানে পাথরের মতো দাঁড়িয়ে আছে। প্রথমত ড্রেনের পানি রাস্তার পানির সাথে মিশে গেছে, দ্বিতীয়ত সেই পানিগুলি তার মুখে এসে পড়েছে। এদিকে গাড়িটা কিছু দূর গিয়ে থামলো, তারপর আবার পেছনে এসে ইভানের সামনে দাঁড়ালো। তারপর গাড়ির গ্লাস নামিয়ে একটি মেয়ে ব্যস্ত কণ্ঠে বলল, সরি সরি সরি, আমি আপনাকে দেখিনি। আচ্ছা এই নিন টিস্যু, সব ময়লা পানি আপনার মুখে এসে পড়েছে। আসলে কিছু বদমাশ লোক আমার পিছু করছিল, তাই হুড়োহুড়িতে খেয়াল করিনি। ইভান পরিচিত কণ্ঠ শুনে চোখ খুলে দেখলো এটা তো সেই মেয়েটাই। ইভান এক ঝটকায় টিস্যুটা টেনে নিয়ে মুখটা মুছে গাড়ির জানলায় ভর দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বদমাশ লোকগুলো এখনো আপনার পিছু ছাড়েনি, নাকি জন্মের পর থেকে আপনার পিছু নিচ্ছিল? সানায়া হা করে ইভানের দিকে তাকিয়ে বলল, আপনি আপনি সেই লোকটা? জি, আমি সেই ব্যক্তি যার গায়ে আপনি কখনো পানি ঢেলে দেন, কখনো রিক্সা থেকে ফেলে দেন, আবার এখন একেবারে গোসল করিয়ে দিয়েছেন। সানায়া গাড়ির দরজা খুলে নামতে গিয়ে রাস্তায় পানি দেখে আর নামলো না। ইভান হনহনিয়ে আবার হাঁটা শুরু করলো। ইভানের এমন অবস্থা দেখে সানায়ার খুব খারাপ লাগলো। সে গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে গাড়ির অন্য দরজা খুলে উঁচু রাস্তায় উঠে দাঁড়ালো। তারপর ইভানের পিছু এসে বলল, সরি, আপনি আমার উপর রাগ করেছেন? ইভান রাগী দৃষ্টিতে সানায়ার দিকে তাকিয়ে বলল, প্লিজ এখান থেকে যান, নয়তো আপনাকে সে বদমাশ লোকগুলো উঠিয়ে নিয়ে যাবে। আচ্ছা আগে আমার কথাটা তো শুনুন, দেখুন একবার আমার কথা শুনলে আপনার নিশ্চিত আমার উপর মায়া হবে। আমি কারো মায়ায় পড়ি না। কথাটা বলে ইভান হাঁটা শুরু করলে সানায়া তার সামনে দাঁড়িয়ে বলল, কেন, আপনি কি মানুষ না? মানে? মানুষ মানে মায়ায় পড়বে। মানুষের মন আছে, মানুষ মহৎ হয়, সবগুলো শব্দে ম দিয়ে, তাই তাদের অন্যের সমস্যার কথা শুনলে মায়া লাগবে, স্বাভাবিক। আমার এত সময় নেই যে যার তার সমস্যার কথা শুনে মায়া বাড়াবো। ইভান কথাটি বলেই চলে যাবে, তখনই সানায়া চেঁচিয়ে বলল, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। ইভান পেছনে ফিরে এক নজর সানায়ার দিকে তাকিয়ে চলে গেল। সানায়াও সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে গিয়ে বসলো আর বিড়বিড় করে বলতে লাগলো, সব পুরুষ মানুষের একটাই সমস্যা, নিজেদের মহামানব মনে করে। তিন কবুল বলেই তুর্য আর উপমার আক্ত সম্পন্ন হলো। আক্ত হওয়ার পর তাদের পাশাপাশি বসানো হলো, আর তুর্যকে ঘিরে বসে রইল উপমার বান্ধবীরা। তাদের মধ্যে একজন বলল, ভাইয়া আপনি তো অনেক ভালো গান করেন, একটা গান শোনাবেন? আরেকজন বলল, হ্যাঁ, আপনার ভালোবাসার মানুষটার জন্য না হয় গান করেন, সে হয়তো আপনার গান শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। তুর্যকে পাশের বাসার ভাড়াটিয়ার ছেলের গিটার এনে দেওয়া হলো। সে গিটারটিতে সুর তুলে কণ্ঠে গান ধরল। বলো না কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয়ে ভাঙচুর। জানো না তুমি হিনায় আমার স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর। বলো না কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয়ে ভাঙচুর। জানো না তুমি হিনায় আমার স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর। দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে, হিসেবে হিসেবে তোমাকে খুঁজি। আড়ালে আড়ালে কোথায় হারালে, ফিরে তুমি আর আসবে না বুঝি। উপমা অবাক হয়ে তুর্যের দিকে তাকিয়ে আছে। তার বুকের মাঝে হঠাৎ একটা পাথর চেপে বসেছে। সে শুনেছিল ভালোবাসার মানুষ চোখের দিকে তাকিয়ে গান করে,
কিন্তু তুর্য একটি বারের জন্য তার দিকে তাকালো না। তুর্যের চোখ কখনো অরুণিকার দিকে, কখনো বা উপমার বান্ধবীদের দিকে, কখনো বা নিজের দিকে যাচ্ছে। গান শেষ হওয়ার পর উপমার এক বান্ধবী তার কাছে এসে বলল, তুই অনেক ভাগ্যবতী রে, তোর ক্রাশের সাথে তোর বিয়ে হয়েছে, তাও আবার যেমন তেমন ক্রাশ নয়, একেবারে সেলিব্রিটি ক্রাশ। ভাইয়াকে চোখে চোখে রাখিস কিন্তু, যেমন হ্যান্ডসাম তেমনি চমৎকার তার কণ্ঠ, তার উপর আবার সে সেলিব্রিটি মানুষ। এসব সেলিব্রিটিদের সংসার বেশি দিন টিকে না। উপমা ক্ষীণ কণ্ঠে বলল, ও আমাকে কখনো ছেড়ে যাবে না। এদিকে অরুণিকা তুর্যের পাশে বসে ছবি ওঠাচ্ছে। তুর্য একবারও ক্যামেরাম্যানকে বলছে না উপমার সাথে তার ছবি উঠিয়ে দিতে। উপমা তাই মন খারাপ করে বসে আছে। এদিকে রাতে তুর্য সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এক সপ্তাহ পর সে উপমাকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিয়ে যাবে। তবে এর মধ্যে তুর্য একবারও উপমার সাথে দেখা করার ইচ্ছে দেখায়নি। উপমাও তুর্যকে বিরক্ত করেনি। 5 দিন পর আকাশে রোদ উঠেছে। আরাফ অরুণিকাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে দৌড়ে তার কাছে এসে বলল, ভাইয়া একটা সাহায্য করবেন? আরাফ মেয়েটির দিকে তাকালো। মেয়েটির চোখে মুখে ভীতি। পরিবেশ ঠান্ডা, কয়েকদিন বৃষ্টি পড়েছিল, তাই মিষ্টি রোদ উঠলেও ঠান্ডা বাতাস বইছে। তবে এর মধ্যেও মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অরুণিকা বলল, কি হয়েছে তোমার? মেয়েটা কাঁপা কণ্ঠে আরাফকে উদ্দেশ্য করে বলল, কিছু লোক আমার পিছু নিচ্ছে, অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছে, আমি একটা কল করতে পারবো? আসলে আমার ফোনটা বাসায় রেখে এসেছি। আরাফ তার ফোন এগিয়ে দিতে মেয়েটা একটা নম্বরে কল দিয়ে বলল, সাহিল কোথায় তুমি? ও পাশ থেকে সাহিল বলল, রাহি তুমি এটা কার নম্বর থেকে ফোন করেছো? রাস্তায় একজনকে পেয়েছি, সেখান থেকে কল করেছি। তুমি জানো আমি কে? আমি সাহিল মির্জা। তুমি যে কারো কাছ থেকে ফোন নিয়ে আমাকে ফোন করতে পারবে না। তোমার ফোন কোথায়? রাহির রাগী কণ্ঠে বলল, সরি সাহিল মির্জা, ভুল হয়ে গেছে আমার। তবে একটা কথা জানিয়ে দিই, আপনার কর্মকাণ্ডের ফলস্বরূপ আমাকে এখন রাস্তায় নিজেকে বাঁচানোর জন্য অন্যের সাহায্য নিতে হচ্ছে। থাক, আপনার এখানে আসতে হবে না, আপনার তো সময় নষ্ট হবে। আমি না হয় অন্য কারোর সাহায্য নেব। কথাটা বলে রাহি কল কেটে দিয়ে নম্বরটি ডিলিট করে দিল। আর সাথে সাথেই সাহিলের কল এলো। রাহি কল রিসিভ করে বলল, কেন ফোন দিয়েছো? কোথায় তুমি? জাহান্নামে। সাহিল চেঁচিয়ে বলল, কোথায় তাড়াতাড়ি বলো। রাহি ঠিকানা বলতেই সাহিল 10 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে হাজির হলো। সাথে আরো 2টা গাড়ি এসেছে। আরাফ এতক্ষণ রাহির সাথে দাঁড়িয়েছিল। সাহিলকে দেখে রাহি দৌড়ে যেতেই আরাফ হাঁটা শুরু করলো। সে অরুণিকাকে নিজের সামনে এনে পেছন ফিরে সাহিলের দিকে তাকালো। অরুণিকা ব্যথায় বলে উঠল, আরাফ তুমি এত শক্ত করে আমার হাত চেপে ধরছো কেন? আরাফ সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলল, ও সরি, খেয়াল করিনি। তারপর আরেকবার সে পেছন ফিরে তাকালো। দেখলো সাহিল মির্জা তার বডিগার্ড নিয়ে গাড়িতে উঠে গেছে। আরাফ গাড়িগুলোর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, সাহেব মির্জা আমাদের পরিচয় কেড়ে নিয়ে নিজের ছেলেকে উপরে উঠিয়ে দিয়েছে। এ অন্যায়ের প্রতিশোধ তো একদিন নেবই মির্জা সাহেব। আজ মির্জা গ্রুপের এমডির সাথে দেখা হয়ে গেল, কাল আপনার সাথে দেখা হবে। 2 সপ্তাহ পর তুর্য আর উপমার বিয়ের দিনটি চলে এলো। উপমা বউ সেজে স্টেজে বসে আছে। বরপক্ষ আসার সময় হয়ে গেছে, কিন্তু বর এখন আসছে না। বিয়ে বাড়িতে সবার চোখে মুখে দুশ্চিন্তা। উপমার বান্ধবীরা বলা বলি করছে, স্টার হয়তো বউ রেখে পালিয়ে গেছে। আদিল বারবার ফোন দিচ্ছে তুর্যকে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। বাকিদের ফোনেও কল যাচ্ছে না। আদিল বোনের দিকে এক নজর তাকিয়ে ক্লাব থেকে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে সে সোজা তুর্যরা যে বাসে উঠেছিল সেখানে গেল। গিয়ে দেখলো দরজা খোলা আর পুরো ঘর এলোমেলো। আদিল ঘর থেকে বের হতে পেছন থেকে কেউ একজন তার পিঠে ছুরি ঠেকালো। আদিল পিছু ফিরতেই মুখোশধারী লোকটা তার এক পাশে ছুরিকাঘাত করলো। আদিল সাথে সাথে ধপ করে মেঝেতে পড়ে গেল। এদিকে তুর্য আর আরাফ ক্লাবে এসেছে, বাকিরা কেউ আসেনি। তুর্য ক্লাবে আসতে সবাই তাকে বরণ করে নিল, কিন্তু তুর্য আর আরাফের চোখে মুখে আতঙ্ক। তারা ক্লাবে ঢুকে সোজা করিম সিদ্দিকের কাছে চলে গেল। আর তুর্য বলল, আঙ্কেল একটা ঝামেলা হয়ে গেছে, আমাদের এখনই কলকাতায় ফিরে যেতে হবে, আপনি উপমাকে বিদায় করে দিন। করিম সিদ্দিক বললেন, কি বলছো এসব, এভাবে হুট করে বিদায়? তুর্য বলল, প্লিজ আঙ্কেল, আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তুর্য স্টেজে উঠে উপমার হাত ধরে তাকে স্টেজ থেকে নামালো।
এদিকে করিম সিদ্দিক আদিলকে ফোন করছেন। অনেকবার কল হওয়ার পর ওপাশ থেকে আদিল কল রিসিভ করে কাপা কণ্ঠে বলল, বাবা, আমি তুর্যদের ফ্ল্যাটে এসেছিলাম। কেউ একজন আমার কাঁধে ছুরি চালিয়েছে। অনেক রক্ত যাচ্ছে, আমাকে এখান থেকে নিতে আসো, সাথে পুলিশও নিয়ে এসো। করিম সিদ্দিক ছেলের এমন কথা শুনে হিতাহিত জ্ঞান হারালেন। তুর্য আর আরাফ আদিলের উপর আক্রমণ হয়েছে শুনে আরও চিন্তায় পড়ে গেল। তারা সবাই তাড়াতাড়ি ফ্ল্যাটে গেল। এরপর আদিলকে নিয়ে হাসপাতালে ভর্তি করালো। সেখান থেকে তুর্য উপমাকে বাসায় নিয়ে গেল। উপমা শাড়ি পরিবর্তন করে তার ব্যাগপত্র গুছিয়ে নিল। তুর্য এরপর তাকে নিয়ে স্টেশনে চলে এলো। উপমা যদিও ভাইকে এই অবস্থায় ফেলে যেতে চাচ্ছিল না, কিন্তু বাবা মার চুপচাপ হয়ে থাকা আর তুর্যের জোড়াজুড়িতে সে কলকাতায় যেতে বাধ্য হলো। আর এদিকে ডাক্তারও বলেছে আদিল এখন ঠিক আছে। ক্ষত এত বেশি গভীর ছিল না, তাই উপমাকে হাসপাতাল থেকে বের করানো গেল। নয়তো তুর্য টেনে নিয়ে আসতে চাইলেও সে আসতো না। বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে উপমা। তার হাতে মেহেদি, মুখে এখনো বিয়ের সাজ। শুধু বিয়ের শাড়িটাই পরিবর্তন করে একটা সাধারণ জামা পরেছে। তার পাশে তুর্য স্থির হয়ে বসে আছে। তুর্যও তার বন্ধুদের থমথমে চেহারা দেখে সে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। তার জীবন এমন জায়গায় মোড় ঘুরিয়েছে, সে এর কোনো শেষ খুঁজে পাচ্ছে না। তার মাথায় হাজারো প্রশ্ন। একদিকে আজ তার বিয়ে, আর তার বর বিয়ের সব আনুষ্ঠানিকতা ছাড়াই তাকে স্টেজ থেকে নামিয়ে তার সাথে অজানা পরিবেশে নিয়ে যাচ্ছে। অন্যদিকে তার ভাইয়ের উপর হামলা হয়েছে, অথচ সে তার পাশে থাকতে পারছে না। এভাবে তো কারো বিয়ে হয় না। জীবনে সে এমন বিয়ে হতেও দেখেনি। তার এই চমৎকার দিনটা আজ নষ্ট হয়ে গেল।